কেটে গেল আরও কয়েকটা মাস। আজ কবির একটু দেরি করে অফিসে ঢুকলো। ফোনটা চেক করতে করতে হাসির শব্দ শুনে ফোন থেকে তার দৃষ্টি সরিয়ে সামনের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। সামনেই মালিনী দেবী, রণবীর আর পৃথা নিজেদের মধ্যে হাসাহাসি করছে। কবিরের মনে হলো কি সুন্দর যেন একটা মুহূর্ত। সামনে তার প্রিয় মানুষগুলো, শুধু পার্থিব নেই এখানে। ও থাকলেই ফ্যামিলি কমপ্লিট। হঠাৎ মনটা কেমন করে উঠল কবিরের। এই সব কিছু সত্যি হবে তো তার জীবনে? তার জীবনে যে ভালো কিছু হয়নি কোনো দিন? নাকি এটা কোনো ঝড়ের পূর্বাভাস? সব ভেঙে যাবে না তো? মালিনী দেবীর কথায় সম্বিত ফিরল কবিরের। কিরে, তুই ওখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। পৃথা তাড়াতাড়ি ফাইলটা কবিরের কাছে নিয়ে গিয়ে বলল, দেখুন ম্যাডামের হাতের লেখাটা কত সুন্দর। কবির এই হাতের লেখা আগেও দেখেছে। সত্যি মালিনী দেবীর হাতের লেখা ভীষণ সুন্দর। পাশ থেকে মালিনী দেবী বললেন, পৃথা, আমি তোমায়, আমাকে কি ডাকতে বলেছিলাম? পৃথার সাথে সাথে কানে ধরে বলল, সরি আন্টি, আর ম্যাডাম বলবো না। পৃথা রণবীর কাজের ব্যাপারে কথা বলতে লাগলো। মালিনী দেবী কবিরের কাছে এসে বললেন, আমার বৌমাকে আমি দেখে নিলাম, আমার পছন্দ হয়েছে। এবার বাকি কথা তুই শুরু করবি নাকি আমি? কবির সাথে সাথে বলল, না না, তুমি কিছু বলবে না মা। কথাটা পৃথার কানে যেতেই পৃথা বলল, কি হয়েছে? কবির এড়িয়ে যাওয়ার জন্য বলল, আপনি কাল কি যেন বলছিলেন পোশাক তৈরির ব্যাপারে? পৃথা বলল, হ্যাঁ, আমি বলছিলাম গ্রামের দিকে কিছু মেয়েরা পোশাকের ওপর সুতোর সুন্দর কারুকাজ করে। আমরা চাইলে ওই মেয়েদের নিয়ে কাজ করতে পারি। এতে তাদেরও লাভ হবে, আর আমাদের মডেলরা ওই সব পোশাক পরলে একটা স্বদেশি ব্যাপার থাকবে। সব কিছু এই দেশেই তৈরি হবে যেহেতু। আমি কয়েকটা ডিজাইন বানিয়েছি, আপনারা একটু দেখে নিন। কবির বলল, ডিজাইন নিয়ে কোনো কথা হবে না, এটা তো চোখ বন্ধ করে আপনার উপর ছেড়ে দেওয়া যায়, কিন্তু যারা এই কাজ করবেন তাদের সাথে একটু কথা বলতে হবে। পৃথা বলল, আমি গিয়ে যদি কথা বলি তাহলে হবে? আসলে জায়গাটা গ্রামের দিকে, শহর থেকে অনেক দূর। মালিনী দেবী সাথে সাথে বললেন, তাহলে কবিরও সাথে যাক, তোমাকে একা একা যেতে হবে না। তোমরা বরং কালই চলে যাও, কাল রবিবারও ছুটির দিন। রণবীরও মায়ের সাথে সাথে বলল, হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। পৃথাও রাজি হলো। কিছুক্ষণ পর কবির পৃথার কাছে গিয়ে বলল, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। বলছি, জায়গাটা কি একদম গ্রামের মধ্যে? হ্যাঁ, কেন, কোনো অসুবিধা আছে আপনার? একটা অনুরোধ ছিল আমার, রাখবেন? অনুরোধ কি? পার্থিবকেও আমাদের সাথে নিয়ে যাব, কাল তো রবিবার, ওর ছুটি। আচ্ছা বেশ, হেসে হেসে বলল পৃথা। কবির মনে মনে খুব খুশি হলো। পার্থিবকে প্রমিস করেছিল তাকে গ্রামে ঘুরতে নিয়ে যাবে, সেটা সত্যি হতে চলেছে তার। সকালে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল কবির। গন্তব্য পৃথার বাড়ি। ওখান থেকে পৃথার পার্থিবকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। সকালবেলায় মালিনী দেবী একবার ডেকে পাঠালেন কবিরকে। কবির তার কাছে যেতেই তিনি বললেন, তুই তো আগে বলিসনি পৃথার একটা ছেলে আছে। তাতে কি হয়েছে মা? ওর হাজবেন্ড মারা গেছেন 7 বছর আগে। একা হাতে ছেলেকে বড় করছে, সে ঠিক আছে, কিন্তু কিন্তু কি? তুমি যখন বাবাকে বিয়ে করেছিলে তার আগে নিশ্চয়ই বাবাকে জেনেছিলে, ভালোবেসেছিলে। তখন কি তুমি জানতে না বাবার বিয়ে হয়েছিল আগে, তার সন্তান আছে? আমাকে তো কোনোদিন মায়ের অভাব বুঝতে দাওনি। আমিও কি পারবো না তোমার মতো হতে? আমার এইটুকুই জানার ছিল তোর কাছে। আমি ভীষণ খুশি। যা, এবার বেরিয়ে পড়, নয়তো দেরি হয়ে যাবে। ওখান থেকে সন্ধে হয়ে গেলে থাকার কোনো একটা ব্যবস্থা করবি। রাত্রে বাড়ি ফিরতে হবে না, অন্ধকারে গাড়ি না চালানো ভালো। মায়ের কথাটা শুনে কবির যেন আবার অতীতের কাছে ধাক্কা খেলো। রাতের অন্ধকার, অ্যাক্সিডেন্ট, সবকিছু আবার মনে পড়ে গেল। পরক্ষণে মনকে স্থির করে ভাবল, এইসব ভাবলে চলবে না। পৃথার পার্থিব সাথে থাকবে, ওদের দায়িত্ব তারই। মাকে একবার জড়িয়ে ধরে আসছি বলে বেরিয়ে গেল। মালিনী দেবী অনেকক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকলেন। শোন দাদা, একটা মুহূর্ত মিস করবি না। যখনই সময় পাবি পৃথার কাছে নিজের ফিলিংস শেয়ার করবি। হয়েছে হয়েছে, আর বেশি জ্ঞান দিতে হবে না। জ্ঞান দিচ্ছি না, তোর কথা ভেবেই বলছি। আজ 7-8 মাস হয়ে গেল গাড়ি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। তাতে কি, গাড়িতে তো দুজনই আছি। গাড়ি চলুক বা না চলুক,
এই যে প্রতিদিন পৃথাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, এটাই অনেক আমার কাছে। তুই দেখিস দাদা, পৃথা একদিন তোর হবেই। আর একটা কথা ছিল। বল। বেশি অতীত নিয়ে কথা একে অপরের সাথে বলিস না, বরং বর্তমান আর ভবিষ্যতের কথা বলিস। কবির জানে ভাই কি জন্য এই কথাগুলো বলল। ভাইকে বাই বলে বেরিয়ে গেল। সোজা গাড়ি নিয়ে এসে হাজির হলো পৃথার বাড়ির কাছে। ফোন করতে পৃথার পার্থিব নেমে এলো। দুজনে গল্প করতে করতে এগিয়ে আসছে কবিরের কাছে। কবির মুগ্ধ হয়ে দেখছে দুজনকে। এই দুজন এখন তার প্রাণ ভ্রমর। গাড়িতে বসলো দুজনে। পৃথা সামনের সিটে বসলো, পার্থিব পেছনের সিটে বসে বলল, আঙ্কেল তুমি কথা রেখেছো। পৃথা অবাক হয়ে বলল, কি কথা? কবির অন্যদিকে তাকিয়ে বলল, বলেছিলাম না আমাদের দুই বন্ধুর মাঝে আপনি ঢুকবেন না। কথাটা বলে পৃথার দিকে তাকিয়ে হাসলো কবির। পৃথা একটু রাগ করে বলল, ঠিক আছে তাহলে আপনারা যান, আমি নেমে যাচ্ছি। কবির সাথে সাথে বলল, এই না না, তেমন কিছুই না। পার্থিবের গ্রামে ঘোরার খুব ইচ্ছে ছিল, তাই আমি কথা দিয়েছিলাম একদিন তাকে গ্রামে ঘোরাবো। সেটাই হতে চলেছে। পৃথা আর রাগের অভিনয় করতে না পেরে হেসে ফেলল। তারপর বলল, আপনি আমাকে এত ভয় পান কেন? কবির মুগ্ধ হয়ে চেয়ে আছে পৃথার দিকে। হাসলে আরও যেন সুন্দর লাগে। পার্থিব বলল, এবার চলো আঙ্কেল। পার্থিবের কথায় কবির গাড়ি স্টার্ট করলো। পিচ ঢালা রাস্তার দুই পাশে সবুজ জঙ্গল। গাড়ি এগিয়ে চলেছে তার মধ্যে। কি সুন্দর এই সবুজ গাছগাছালি। চারিদিকে অদ্ভুত এক নীরবতা। এখানেই আছে বিশুদ্ধ বাতাস, মানুষ প্রাণ ভরে শ্বাস নিতে পারে। আর আছে প্রাকৃতিক সৌন্দর্য। জানালার ধারে বসে পার্থিব এই সব উপভোগ করছে। 4 ঘন্টা পর এসে পৌঁছলো গ্রামে। তখন দুপুর 1টা। আসার আগে একটা জায়গায় নেমে দুপুরের খাবার সেরে নিয়েছিল তিনজনে। কাজের ব্যাপারে আগেই কথা হয়েছিল মেয়েদের সাথে। যেতে না যেতেই তারা ভীষণ আপ্যায়ন করলেন। বিকেলের মধ্যে সব কথা হয়ে যাওয়ার পর কবির একটু ঘুরতে নিয়ে গেল পার্থিবকে। সেই সময় পৃথা ও মেয়েদের সাথে পোশাকের ডিজাইন নিয়ে আলোচনা সেরে ফেলল। সন্ধে হতেই তারা বাড়ি ফেরার জন্য তৈরি হলো। যদিও মালিনী দেবী বলেছিলেন রাতে ফেরার দরকার নেই, কিন্তু কবিরের মনে হলো বাইরে রাত কাটাতে পৃথার সমস্যা হতে পারে। গাড়ির স্পিড কম করে বাড়ি ফিরতে লাগলো। মোটামুটি শহরে ঢোকার আগেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। লোকালয়ের কাছেই গাড়ি দাঁড় করালো। এত বৃষ্টি যে গাড়ি চালানো যাচ্ছিল না। পার্থিব গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েছে। পৃথার দিকে তাকালো কবির। পৃথার মুখে কোনো ভয় বা অস্বস্তির ছাপ নেই। বৃষ্টি দেখে বরং সে খুশি। চারিদিকে নীরবতা, শুধু বৃষ্টির আওয়াজ। আর ল্যাম্পপোস্টের আলোতে যেন চারিদিক আরো মায়াবী লাগছে। পৃথা জানালার দিকে তাকিয়ে বলল, ভিজবেন বৃষ্টিতে? কবির তাকালো পৃথার দিকে, যেন 16 বছরের অবাধ্য কিশোরী ফিরে এসেছে পৃথার শরীরে। এই অসময়ে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা তো লাগারই জন্য, চলুন ভিজি। আরে সত্যি বলছেন নাকি? ঠান্ডা লেগে যাবে তো? ঠিক আছে আপনি বসুন, আমি একাই যাচ্ছি। কথাটা বলেই গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল পৃথা। গাড়ির ভিতর থেকে কবির দেখছে পৃথাকে। কোথায় এখন সে মেয়েটা যে দুনিয়ার সাথে লড়াই করে একা হাতে ছেলেকে বড় করছে? কোথায় সে মেয়েটা যে এতদিন নিজের মনের দরজা জোর করে বন্ধ রেখেছে, যাতে বসন্ত আবার প্রবেশ না করতে পারে? হাতগুলো মেলে বৃষ্টি জল মেখে নিচ্ছে সারা শরীরে। এই বৃষ্টি যেন আশীর্বাদ স্বরূপ নেমে এসেছে। কবির পিছন ফিরে দেখলো পার্থিব নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এসিটা একটু কমিয়ে গায়ে হালকা একটা চাদর ঢাকা দিয়ে দিল। তারপর গাড়ি দরজা খুলে বেরিয়ে এলো বৃষ্টিতে ভেজার জন্য। পৃথা চোখ বন্ধ করে আছে। কবির কাছে গিয়ে বলল, পার্থিবকে ডেকে তার অবাধ্য মাকে দেখাবো? পৃথা হাসলো, কবিরও হাসছে। আর ভিজছে দুজনে। এত সুন্দর মুহূর্ত কবিরের জীবনে আগে কোনোদিন আসেনি। কবির আনমনে বলল, জানেন মৃত্যুর পর 7 মিনিট আমাদের ব্রেন সচল থাকে। ওই সময় শুনেছি মানুষ তার জীবনের মুহূর্তগুলো স্বপ্নের মতো করে দেখতে পায়। আমার মৃত্যুর পর ওই 7 মিনিটে আজকের এই মুহূর্তটা নিশ্চয়ই থাকবে, কারণ এত সুন্দর মুহূর্ত আমার জীবনে আগে কোনো দিন আসেনি। পৃথা তাকিয়ে আছে কবিরের দিকে, কবিরও তাকিয়ে আছে পৃথার দিকে। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে লাগলো। পৃথা এবার চোখ সরিয়ে নিয়ে বলল, চলুন এবার বাড়ি ফিরি। গাড়িতে গিয়ে বসলো দুজনে। আর কেউ কোনো কথা বলল না। পৃথার বাড়ির কাছে এসে গাড়ি থামালো কবির। পৃথা বলল, আর কোনোদিন
মৃত্যুর কথা আমার সামনে বলবেন না। অনেক কিছু হারিয়েছি আমি, আর কিছু হারাতে চাই না। পৃথা গাড়ি থেকে নেমে পিছনের সিটে গিয়ে পার্থিবকে ডেকে তুলল। পার্থিব ঘুমন্ত গলায় বলল, গুড নাইট আঙ্কেল। কবির পার্থিবকে ধরে বাড়ির গেট অবধি গিয়ে বাই বলে আবার গাড়িতে চাপলো। গাড়ি ব্যাক করে একটু যাওয়ার পর খেয়াল হলো পৃথার কথাগুলো। অনেক কিছু হারিয়েছি আমি, আর কিছু হারাতে চাই না। গাড়িটা দাঁড় করিয়ে একবার পিছন ফিরে দেখলো পৃথা দরজার কাছে দাঁড়িয়ে আছে তখনও। হঠাৎ করেই কবিরের মনে পড়ল নিজের মায়ের কথা। বাবা অফিসে গেলে মা দরজার কাছে এইভাবে দাঁড়িয়ে থাকতো, যতক্ষণ না অবধি বাবার গাড়িটার দেখা না যাচ্ছে। কবির জিজ্ঞাসা করেছিল একবার মাকে, তুমি ওইভাবে দাঁড়িয়ে থাকো কেন? মা বলেছিল, কাছের কেউ বাইরে গেলে সাথে সাথে দরজা বন্ধ করতে নেই। অনেকটা ভালো লাগার মুহূর্ত নিয়ে কবির ফিরছে। হঠাৎ করে খেয়াল করলো তার দুই চোখ দিয়ে নোনতা জলের ধারা বইছে। তার জীবনে এর আগে এত ভালো কিছু কোনো দিন ঘটেনি। আজ বলতে আর কোনো বাধা নেই, সে সত্যি পৃথাকে ভালোবাসে। কবির গাড়ি স্পিডে চালিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ উল্টো দিকে আসা একটা গাড়ি সজোরে ধাক্কা দিতেই কবিরের গাড়ি গড়িয়ে একটা গভীর খাদে গিয়ে পড়ল। পৃথা চারিদিকে কবিরকে খুঁজছে, কোথাও পাচ্ছে না। চিৎকার করে যাচ্ছে পৃথা, কিন্তু কবির সাড়া দিচ্ছে না। মা, ও মা, কি হয়েছে তোমার? এমন কেন করছো? স্বপ্ন দেখছো নাকি? পার্থিবের ডাকে ঘুম ভেঙে গেল পৃথার। ঘড়ির কাঁটায় তখন সকাল 8:30। পার্থিব জল নিয়ে এসে পৃথাকে দিল। পৃথার ভয়ে গলা শুকিয়ে গেছে। ছোটবেলায় মা বলতো সকালের স্বপ্ন সত্যি হয়। পৃথা চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো কবিরের জন্য। রণবীর অফিসে এসে পৃথাকে জিজ্ঞাসা করলো গতকালের বিষয়ে। পৃথা জানালো সব কাজ ঠিকমতো হয়েছে। তারপর রণবীর আরও কিছু জিজ্ঞাসা করলো। পৃথা উত্তর দিতে দিতে বারবার গেটের দিকে তাকাতে লাগলো। সকালের ওই স্বপ্ন দেখার পর মন চাইছে একটিবার কবিরকে দেখার জন্য। রণবীর পৃথার হাবভাব দেখে স্পষ্ট বুঝতে পারল পৃথা কবিরের জন্য অপেক্ষা করছে। তাই আর কথা না বাড়িয়ে বলল, আজ দাদার আসতে একটু লেট হবে, ততক্ষণে আমরা বাকি কাজগুলো সেরে নিই। পৃথা হ্যাঁ সূচক ঘাড় নাড়ল। কিছুক্ষণ পর কবির অফিসে এলো। কাজের ফাঁকে একবার পৃথার কাছে গিয়ে বলল, আপনি ঠিক আছেন তো? পৃথা শুধু ঘাড় নেড়ে জানিয়ে দিল সে ঠিক আছে। সকালে ওই স্বপ্নটার জন্য তার মন যেন কেমন হয়ে আছে। কবির একটু চোখের আড়াল হলেই পৃথা নানা রকম কাজের বাহানায় কবিরের কাছে যাচ্ছে। রণবীর সবটাই খেয়াল করলো। সন্ধ্যের দিকে একটু ফ্রি হতেই রণবীর কবিরের কেবিনে গেল। দাদা, তোর সাথে কিছু কথা আছে। আমার আগে জানানো উচিত ছিল, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না। কিন্তু এখন না বললে এবার অনেক দেরি হয়ে যাবে। কি ব্যাপার, সিরিয়াস কিছু? পৃথার ব্যাপারে। ফাইলটা দেখতে দেখতে বন্ধ করে দিল কবির। তারপর সিরিয়াস হয়ে বলল, বল। রণবীর বলল, দেখ, তুই বেশি ভাবিস না, আমার কথাগুলো শুধু শোন। যা হবার আগেই হয়ে গেছে। অতীতকে নিয়ে ভাবার মতো কিছু নেই। ভাগ্যে যা ছিল সেটুকু হবেই, কিন্তু কিছু জিনিস তোর জানা দরকার, যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়। কবির একটু গম্ভীর হয়ে বলল, যা বলার সাফ সাফ বল। রণবীর একবার ঢোক গিলে বলল, 7 বছর আগে যে গাড়িটা আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা পৃথার গাড়ি ছিল। ওই অ্যাক্সিডেন্টে পৃথার হাজবেন্ড মারা যায়। কবির চেয়ারটায় বসে পড়ল। চোখের সামনে অতীতের সেই স্মৃতি ভেসে উঠল। অ্যাক্সিডেন্ট হতেই কিছুক্ষণের জন্য কবির আর রণবীর হকচকিয়ে গিয়েছিল। পরক্ষণে যে গাড়িটির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গাড়ি দরজা খুলতেই একটি মেয়েকে সেন্সলেস অবস্থায় পাওয়া গেল। ড্রাইভার সিটে যিনি ছিলেন তিনি ওখানেই মারা যান। তাহলে উনিই ছিলেন পৃথার হাজবেন্ড সোহম। আর সেই রাতে অন্ধকারে যে মেয়েটিকে হসপিটালে নিয়ে গিয়েছিল কবির, ও পৃথা ছিল। অন্ধকারে ভয়ে সেদিন মুখটা ভালো করে দেখতে পায়নি কবির, কিন্তু কবির দুহাতে আগলে রেখেছিল সেদিন তাকে। এক অজানা ভয় গ্রাস করলো কবিরকে। আর কোনো কিছু না ভেবেই অফিস থেকে বেরিয়ে গেল। রণবীর বহুবার ডাকলো, কিন্তু কবির শুনল না। রণবীর রাত করে বাড়ি ফিরল। মালিনী দেবী বললেন, কি হয়েছে কবিরের? ঘরে ফেরার পর থেকে দরজা বন্ধ করে রেখেছে, ডাকলেও সাড়া দিচ্ছে না। রণবীর ছুটে গেল কবিরের রুমে। মাকে যেতে নিষেধ করলো। বারবার কবিরকে ডাকার পর কবির দরজা খুলে রণবীরকে জড়িয়ে ধরলো। আর বারবার বলতে লাগলো পৃথা যেন এই সত্যিটা কোনোদিন যেন জানতে না পারে, তাহলেও হারিয়ে যাবে, কোনোদিন ক্ষমা করবে না সে।
রণবীর কবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেউ জানবে না, পৃথাকে তোর জীবন থেকে আমি হারাতে দেব না, কথা দিলাম। কি হলো আঙ্কেল, এত চুপচাপ কেন? কিছু ভাবছো? না তো। আমাকে একদম মিথ্যে বলবে না, তুমি নিশ্চয়ই কিছু ভাবছো। না পার্থিব, আমি কিছুই ভাবছি না। আমার নতুন একটা ড্রয়িং দেখবে? হ্যাঁ দেখাও। এই দেখো, এটা মা, আমি আর এটা তুমি। কেমন হয়েছে? কবির বলল, ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে, এটা আমি রেখে দেব আমার কাছে। পার্থিব বলল, হ্যাঁ রেখে দাও। পার্থিব আরও কথা বলতে লাগলো, কবিরের কানে সব কথা ঢুকছিল না। মাঝে মাঝে পার্থিবের মুখের দিকে তাকাচ্ছিল, কেমন যেন একটা অজানা ভয় গ্রাস করেছে কবিরকে। কিছু হয়েছে আপনার? কদিন ধরে দেখছি একটু অন্যমনস্ক আপনি। না তো, কিছুই তো তেমন হয়নি। ও আচ্ছা। পৃথা, বলুন। সন্ধেবেলা ফ্রি আছেন? কিন্তু কেন? আমাদের দ্বিতীয়বার দেখা হয়েছিল একটা কফি শপে, মনে আছে? তা মনে থাকবে না? দুজনেই তো ঝগড়া করার জন্য দেখা করতে গিয়েছিলাম। হাসতে হাসতে বলল পৃথা। তার আগে দেখা হয়েছিল ডক্টরের চেম্বারে। সেটাও মনে আছে। আপনি হাঁটতে পারছিলেন না, আমি ধরে ধরে নিয়ে গিয়েছিলাম। আমাদের সেদিন একে অপরের সাথে পরিচয় হয়নি। অনেক খুঁজেছিলাম আপনাকে। কেন জানি না, তবে খুঁজেছিলাম, মনে হয়েছিল একবার দেখা করাটা জরুরি। দেখা তো হয়ে গেল। কেন জানেন? কেন? পার্থিবের মতো একজন বন্ধু পাবো বলে। উফ, এখানে থাকলে আপনার মুখে পার্থিবের নাম, আর বাড়িতে থাকলে পার্থিবের মুখে আপনার নাম। এই দুই বন্ধুর মাঝে আমি যেন ফেঁসে গেছি। যা কিছুই হয়ে যাক না কেন, আমাকে পার্থিবের থেকে আলাদা করে দেবেন না আপনি। কথা দিন। কী সব বলছেন? আমি কেন আলাদা করব আপনাদেরকে? যা বলছি তার উত্তর দিন। কথা দিন, কোনোদিন আলাদা করবেন না আমাদের। আচ্ছা কথা দিলাম, এবার বলুন তো, ফ্রি আছি নাকি জানতে চাইলেন কেন? ওই কফি শপে একবার যাবেন আমার সাথে? ওকে। পৃথা বেরিয়ে গেল কেবিন থেকে। আজই সুযোগ, যেভাবেই হোক সবটা বলতে হবে পৃথাকে। সেদিনের অ্যাক্সিডেন্টের ব্যাপারে, কবিরের মনের কথা। যা হবার হবে, কিন্তু এত ভার বয়ে বেড়ানো সম্ভব নয় কবিরের। দাদা কোথাও যাচ্ছিস? রে, আমি আর পৃথা বেরোবো একটু। তাই নাকি? বাহ, খুব ভালো, ঘুরে আয়। আমি পৃথাকে সেদিনের ঘটনাটা সব জানাতে চাই। তুই পাগল নাকি? এমন কাজও করিস না। দেখ, পৃথা কোনোদিন এই ব্যাপারে জানতে পারবে না। কিন্তু আমি এই ভার বয়ে বেড়াতে পারছি না ভাই। পার্থিবের মুখটা দেখলে খুব খারাপ লাগে। আমি জানি সেদিন দোষটা সোহমের ছিল, ও ভুল সাইডে গাড়ি চালাচ্ছিল। তবু এই ব্যাপারে সবটা জানা দরকার পৃথার। আমি ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি। কোনো কিছু লুকিয়ে ওর সাথে জীবন শুরু করতে চাইছি না। কবির বেরিয়ে গেল। রণবীরের ভয় শুরু হলো। এইসবের মাঝে পৃথা যদি হারিয়ে যায় কবিরের জীবন থেকে, তাহলে কবির যে ভেঙে পড়বে। এবার বলুন তো কি হয়েছে? অফিসের কোনো কাজের চাপ নেই, এখানে আমি, আপনি আর 2 কাপ কফি, আর কেউ নেই। এবার বলুন। ধরুন আপনি জানতে পারলেন যে আপনি যাকে ভালোবেসে ফেলেছেন তার অতীতের কোনো ঘটনার জন্য আপনি দায়ী, তখন আপনি কি করবেন? নিজেকে কেন দায়ী ভাবছেন আপনি? মানে, আপনি কি মনে করেন আমি কিছুই জানি না? কি 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 জানেন আপনি? সবটা। পৃথা, কি জানেন আপনি বলুন? সেদিন রাতের অ্যাক্সিডেন্টের ব্যাপারে আসল সত্যটা। আপনি মনে করে দেখুন, আপনার সাথে যখন আমার প্রথম দেখা হয়েছিল, আপনার ড্রাইভার আপনাকে নিতে এসেছিল। আমি তাকে আগে থেকেই চিনি। অ্যাক্সিডেন্টের পর আপনি ডিপ্রেশনের মধ্যে ছিলেন। তখন আপনার ভাই মানে রণবীর স্যার আমার খোঁজ নিয়েছিলেন। আপনার ড্রাইভার ওই সময় আমার কাছে এসে সবটা জানায়। আসলে সত্যি বলতে, নিজের ভাগ্যকে ছাড়া আমি কাউকে দোষারোপ করিনি, কারণ সেদিন দোষটা সোহমের ছিল। তার মানে আপনি সবটা জানেন, শুধুই আমি জানতাম না? আমার প্রথম প্রথম মনে হতো আপনি বোধহয় সবটা জেনেই পার্থিবের সাথে বন্ধুত্ব করেছেন। হয়তো ভেবেছিলেন যেহেতু অ্যাক্সিডেন্ট আপনার গাড়ির সাথে হয়েছে, তাই ওর বাবার মৃত্যুর জন্য আপনি দায়ী, তাই হয়তো দয়া দেখাতেন। তাই তখন রাগ হতো আপনাকে। আমি বা আমার সন্তান কারোর দয়ায় বাঁচতেই চাই না। কিন্তু আমি পরে আপনার ড্রাইভারের সাথে কথা বলে জেনেছি আপনি জানতেনই না এই ব্যাপারে কিছু। তখন থেকে আর আপনার উপর রাগ হতো না। তাছাড়া আপনার উপর শ্রদ্ধার আরও একটা কারণ হলো, ওই সিচুয়েশনে আপনি আমাকে ছেড়ে পালিয়ে যাননি, বরং আমাকে হসপিটালে ভর্তি করার মতো সাহস দেখিয়েছিলেন। পৃথা, আমি কোনো দয়া করছি না আপনাকে, শুধু এইটুকু চাই, আপনার আর পার্থিবের জগতে আমার একটু জায়গা হবে। সারপ্রাইজ আঙ্কেল। কবির মুখ তুলে তাকাতেই দেখল রণবীর আর পার্থিব দাঁড়িয়ে রয়েছে সামনে। কবির আরও যেন অবাক হয়ে গেল। রণবীর বলল, তোর কাল বার্থডে, তাই এইসব প্ল্যান করেছিল পৃথা। তোরা এখানে দেখা করতে আসার আগেই পৃথা আমাকে ফোন করে একটা কেক আর পার্থিবকে সাথে নিয়ে আসতে বলল। কবির অবাক হয়ে তাকিয়ে আছে।
এই সব স্বপ্ন নাকি সত্যি? এত সহজে সবকিছু সমাধান হয়ে যাবে ভাবেনি কবির, নাকি এ কোনো ঝড়ের পূর্বাভাস? কেকটা নিয়ে পৃথা বলল, কাল তো সেলিব্রেট হবেই, আজ আমরা করি। কেকটা কবিরের কাছে নিয়ে গিয়ে পৃথা বলল, সবকিছু ভুলে নতুনের সূচনা করুন। কবির কেক কাটলো, চারজনে মিলে সুন্দরভাবে সন্ধেটা কাটালো। গাড়িতে পৃথার পার্থিবকে বাড়ি অবধি নামিয়ে দিয়ে এলো কবির। পৃথা নামার সময় কবির বলল, আমি আমার শেষ প্রশ্নের উত্তর যে পেলাম না। পৃথা হেসে বলল, কাল পাবেন। পৃথা হাসতে হাসতে পার্থিবকে নিয়ে বাড়ি চলে গেল। রাতে বাড়ি ফিরে কবির সব কথা রণবীরকে জানালো। রণবীর অবাক হয়ে বলল, তার মানে পৃথা সবটা জানতো আগে থেকে? ভালোই হলো তাহলে। তবে জানিস দাদা, মেয়েটা বুদ্ধিমতী, সেদিন তো গাড়িতে ও ছিল, তাই জানতো দোষটা আসলে সোহমেরই ছিল। আর কি কথা হলো তোদের? কবির বলল, আমি ওর আর পার্থিবের জীবনে একটু জায়গা খুঁজলাম, সেই প্রশ্নের উত্তর কাল দেবে বলেছে। রণবীর বলল, আরে ভালোই তো, কাল তোর বার্থডে, কালই জানাবেও। এত সুন্দর জন্মদিন তোর জীবনে বোধহয় আগে কোনোদিন আসেনি। কবির বলল, কিন্তু ভাই, আমার যে ভয় করছে। পৃথাকে আজ কেমন যেন লাগলো আমার। তাছাড়া আজই ও কেক কাটতে বলল কেন? জন্মদিন তো আমার কাল। রণবীর বলল, রাগ তো তোর ভয়, এত ভাবিস কেন? এখন শুধু চিল কর। ওরা দুজন কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে। ওরা যদি কিছু করার হতো তাহলে আগেই করতো। ও তো প্রথম থেকেই সবটা জানে। আর 1 বছরের বেশি এই অফিসে কাজ করছে, কাজের প্রতিও ভীষণ লয়াল। তুই শুধু শুধু টেনশন করছিস। এক কাজ কর দাদা, তুই বাড়ি যা, যাওয়ার আগে একটা ভালো দেখে রিং কিনে নে। রাতে বৌদিকে রিংটা দিয়ে প্রপোজ করবি। কবির অবাক হয়ে বলল, বৌদি? রণবীর তখন বলল, জানিস না নাকি দাদার ওয়াইফকে বৌদি বা ভাবি বলে ডাকা হয়? কদিন আর তার নাম ধরে ডাকবো বলতো? তবে বৌদির খুব ভাগ্য ভালো, লক্ষণের মতো একটা দেওর পাবে। কবির শুনে হেসে উঠল। রণবীর বলল, পার্থিবের জীবনটা আমরা সুন্দর করে গুছিয়ে দেব, দেখিস দাদা। দোকান থেকে রিংটা কিনে কবির আরও একবার পৃথাকে ফোন করলো। ফোন তখনও সুইচ অফ। রণবীর পৃথার বাড়ির কাছে এসে আরও কয়েকবার ফোন করলো পৃথাকে। ফোন বারবার সুইচ অফ বলছে। তাহলে কি দাদার ভয়টা সত্যি হলো? বাড়িতেও কেউ নেই, পৃথার বাড়ি বাইরে থেকে লক করা। আশেপাশে কয়েকজনকে জিজ্ঞাসা করা হলো, কেউ কিছুই জানেন না। বাড়ি ফিরে গেল রণবীর। এতক্ষণ অবধি কবি রণবীরের উপর ভরসা করেছিল, কিন্তু ওকে একা বাড়ি ফিরতে দেখে ওর ভয়টা আরও বাড়ল। মালিনী দেবী দূর থেকে দাঁড়িয়ে কিছু একটা সমস্যা হয়েছে বুঝতে পারছিলেন। উনিও বারবার বাড়ির আমন্ত্রিত অতিথিদের সাথে কথা বলতে বলতে দরজার দিকে তাকাচ্ছেন। রণবীরের ফ্যাকাশে মুখটা দেখে তিনি কিছু একটা আঁচ করলেন। রণবীর কবিরের কাছে এসে বলল, আশেপাশের কেউ জানেন না পৃথা আর পার্থিব এখন কোথায়? ফোনও সুইচ অফ বলছে। ফোন নাম্বার দিয়ে আমি লোকেশন ট্র্যাক করিয়েছিলাম, ঠিক যেখান থেকে ফোন সুইচ অফ হয়েছে সেখানকার লোকেশন দেখাচ্ছে এই শহরের বাইরে। অর্থাৎ সব কিছু মেলাতে গিয়ে দেখলাম এই প্ল্যানটা আগেই করে রেখেছিল পৃথা। কবির চুপচাপ রণবীরের কথা শুনছে। রণবীর আবারও বলল, তুই চিন্তা করিস না দাদা, আমি যেভাবেই হোক ওদের খুঁজে বের করে তোর কাছে নিয়ে আসব। কিছুক্ষণ পর গাড়ির ড্রাইভার কবিরের কাছে এলো। রণবীর ওকে দেখেই বলল, তুমি তো চেনো পৃথাকে, তোমাকেই তো খোঁজ নিতে বলেছিলাম ওর, আর তুমিও ওকে সবটা জানিয়েছিলে। তুমিই জানবে পৃথা এখন কোথায়। ড্রাইভার ভয়ে ভয়ে বলল, বিশ্বাস করুন, আমি জানি না। আজ ভোরবেলা পৃথা ম্যাডাম এসে চিঠিটা আমায় দিয়ে বলল এটা যেন সন্ধে নাগাদ কবির স্যারের হাতে দিই। আমি কিছু বলার আগে পৃথা ম্যাডাম বললেন, আমার কারোর উপর কোনো রাগ নেই, তবে আমি এখানে থাকলে অনেকের অসুবিধা হবে, তাই ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি। আমাকে নিষেধ করেছিলেন আমি যেন কাউকে কিছু না জানাই। ম্যাডাম বলেছেন এই চিঠিতে সব উত্তর কবির স্যার পেয়ে যাবেন। রণবীর চিঠিটা নিয়ে কবিরকে দিয়ে বলল, তাড়াতাড়ি খুলে দেখ কি লেখা আছে। কবির কাগজের খামটা খুলতেই দেখলো দুটো চিঠি ভাঁজ করা আছে। তার মধ্যে প্রথম চিঠির ভাঁজের মধ্যে লেখা আছে, কবির স্যার, এটা আপনার জন্য। চিঠিটা খুলতেই কবির আর রণবীর দুজন মিলে পড়া শুরু করলো। যখন এই চিঠিটা আপনি হাতে পাবেন তখন আমি আপনার থেকে অনেক দূরে, আর এই ডিসিশনটা আমাকে নিতে হলো 2 দিনের মধ্যে। আমি কখনো ভাবিনি এই শহর ছেড়ে চলে যেতে হবে, আমার কাজ ছেড়ে চলে যেতে হবে, আপনাকে ছেড়ে চলে যেতে হবে আমাকে। আমি আবেগে চলি না, আমি ভীষণ বাস্তববাদী মেয়ে, তাই সেদিনের ঘটনাটা নিয়ে আপনাকে দায়ী আমি মোটেও করছি না। সেটা শুধু সোহমের দোষ ছিল, কিংবা বলতে পারেন আমার ভাগ্যের। আপনি আমার জীবনে আসার পর আমি আবার স্বপ্ন দেখতে শুরু করেছিলাম।
বলতে পারেন লোভী হয়ে উঠেছিলাম। আবার একটা সংসারের মানুষ দিন শেষে একটা কাছের মানুষ চাই। সারাদিনের ব্যস্ততা শেষে কেউ অপেক্ষা করে না থাকলে বাড়ি ফিরতে ইচ্ছে করে না। আপনি আমার জীবনে আসার পর আবার বসন্তের আগমন হয়েছিল, কিন্তু তারপর যে কালবৈশাখীর সাথে সম্মুখীন হতে হবে তা আমার জানা ছিল না। রণবীর স্যার আপনাকে অনেক ভালোবাসেন, তার থেকেও আপনাকে আরও একজন ভালোবাসেন। তিনি চান না আপনার আর আমার কোনো সম্পর্ক তৈরি হোক। এখানে আরও একটা চিঠি আছে, সেটা তিনি আমাকে দিয়ে অনুরোধ করেছিলেন আপনার জীবন থেকে চলে যাওয়ার জন্য। আমি চলে যাচ্ছি পার্থিবকে নিয়ে অনেক দূরে। আশা করি হাতে লেখাটা দেখে বুঝতে পারবেন কে চান না আপনার জীবনে আমার উপস্থিতি। ভালো থাকবেন। কবির পরের চিঠিটা খুলতে গিয়েও পারল না। বোধহয় তার কাছে সব পরিষ্কার হয়ে গিয়েছিল এই কাজ কে করতে পারে। কিন্তু রণবীর পরে চিঠিটা খুলে বুঝতে পারল এটা তার মায়ের হাতের লেখা। অর্থাৎ তার মাই চান না কবির আর পৃথার মিলন হোক। রণবীর রেগে তার মায়ের দিকে তাকিয়ে বলল, কেন করলে তুমি এমন? মালিনী দেবী চুপ করে আছেন। রণবীর তার দিকে এগিয়ে যেতেই কবির হাতটা ধরে বলল, দাঁড়া ভাই, আর কোনো প্রশ্ন করবি না মাকে। আমি পৃথাকে খুঁজতে বের হচ্ছি। ওকে ফিরিয়ে আনতে পারি বা না পারি, কেউ কোনোদিন সেই রাতের সত্যিটা যেন জানতে না পারে। কবির বেরিয়ে গেল গাড়ি নিয়ে। গাড়ি স্পিডে ছুটে চলেছে হাইওয়ে দিয়ে। কিন্তু কোথায় খুঁজবে পৃথার পার্থিবকে? পাগলের মতো এদিক ওদিক ফোন করে যাচ্ছে, অন্যমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছে। তার মাথায় এখন একটাই প্রশ্ন, মা কেন এমন করলো? সব থেকে বেশি আঘাত কবিরাজ মায়ের থেকে পেয়েছে। হঠাৎ উল্টো দিকে স্পিডে একটা গাড়ি আসায় সামলাতে পারলো না কবির। ব্রেক কাজ করলো না। ফুটপাতের ওপর একটা দেওয়ালে ধাক্কা দিল। একটা জোরে শব্দ হলো। পৃথার ঘুম ভাঙলো। আজ আবারও এক স্বপ্ন তাকে তাড়া করে বেড়ায়। 2 বছর হয়ে গেল, শহর থেকে অনেক দূরে চলে এসেছে। তবু কি সব ভুলে যাওয়া সম্ভব হয়েছে? পার্থিব এই 2 বছরে অনেক চুপচাপ হয়ে গেছে। কবিরের থেকে এই দূরত্ব, অন্য জায়গায় চলে আসা, সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, এই সব কিছু কেন এমন হলো তা কিছুতেই বুঝে উঠতে পারে না পার্থিব। বহুবার মাকে বলেছে কবির আঙ্কেলকে ফোন করতে, কিন্তু মা কিছুতেই করেনি। এমনকি তাকেও ফোন করতে নিষেধ করেছে। রেডি হয়ে স্কুল চলে গেল পার্থিব। মাকে বাই অবধি বলল না। পৃথার মন আরও খারাপ হয়ে গেল। পার্থিবকে কিছুতেই বোঝাতে পারে না, যেদিন ও বড় হবে সেদিন সব বলবে পৃথা। এমনকি এটাও জানাবে সেও ভালোবেসেছিল কবিরকে, কিন্তু পরিস্থিতির কাছে সে অসহায় ছিল। অফিস যেতে একটু দেরি আছে। নিউজ পেপারটা হাতে নিতেই খবরটা চোখে পড়ল। দেশের নাম্বার 1 ইন্ডাস্ট্রি এখন চৌধুরী ইন্ডাস্ট্রি। সেখানে রণবীর স্যারের ছবি। 2 বছর পর রণবীর স্যারকে দেখে ভালো লাগছে পৃথার, কিন্তু কবিরের ছবি নেই কেন? লেখাগুলো ভালো করে পড়লো, সেখানে কোথাও কবিরের নিয়ে কিছু লেখা নেই। নিউজ পেপারটা রেখে দিল পৃথা। মালিনী দেবী কবিরের ছবির সামনে চুপ করে দাঁড়িয়ে আছেন। রণবীর রাত করে বাড়ি ফিরল। মাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কোনো প্রশ্ন করলো না, চুপচাপ নিজের রুমে চলে গেল। এই 2 বছর মায়ের সাথে সে কথাও বলেনি। কয়েকদিন ধরে পৃথা ভাবছিল সে যে বাড়িতে থাকতো সেখানকার এক প্রতিবেশীকে ফোন করে খবর নেবে, কিন্তু হয়ে উঠছিল না। নাম্বার সেভ করা ছিল। পৃথা ফোন করতে তিনি বললেন, তুমি নাম্বার চেঞ্জ করেছো? এদিকে তোমাকে কত খুঁজেছি সবাই মিলে, কোথায় আছো তুমি? পৃথা বলল, বলবো সব পরে। আপনারা কেমন আছেন? তিনি বললেন, আগে শোনো সব আমার কথা। তুমি যে অফিসে কাজ করতে, সেখানকার বস রণবীর চৌধুরী প্রতিদিন একবার করে এসে তোমার খোঁজ করেন। উনি তো তোমার পুরনো বাড়িটা কিনে নিয়েছেন। আর কবির চৌধুরীর তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার খবর কেউ জানে না। পৃথা কথাটা শুনে আঁতকে উঠল। সে যে এমন স্বপ্ন বারবার দেখে এসেছে, সেটাই সত্যি হয়ে গেল কিভাবে? ফোনটা রেখে দিল পৃথা। ভয়ে ভয়ে রণবীরের নাম্বারে ফোন করলো। একবার রিং হতে ফোন রিসিভ করলো রণবীর। বহুবার হ্যালো হ্যালো বলার পর পৃথা বলল, আমি পৃথা রায়। রণবীর চমকে উঠল। তারপর বলল, কোথায় আছেন আপনি? আপনার সাথে দেখা করাটা ভীষণ জরুরি। এইভাবে সব তছনছ করে আপনি চলে যেতে পারেন না। পৃথা শান্ত হয়ে বলল, কবির স্যার কেমন আছেন? রণবীর উত্তেজিত হয়ে বলল, কেন? যেমনভাবে ছেড়ে গেছেন তেমনই আছে। আপনি একবার এসে শুধু আমার কথাটা শুনুন, অনেক সত্যি এখনো জানার আছে আপনার। পৃথা ধীরে ধীরে বলল, আমি কাল যাচ্ছি। রণবীর নিজে এয়ারপোর্ট গিয়ে পৃথার পার্থিবকে নিয়ে এলো। ফেরার পথে কেউ কোনো কথা বলল না। পার্থিব শুধু বলল, আমি আর এখান থেকে কোথাও যাব না। রণবীর বলল, আমি তোমাদের কোথাও যেতে দেব না। গাড়ি এসে থামলো বাড়ির গেটের কাছে। পৃথার একটু সংকোচ হলো বাড়ি ঢুকতে। সেটা বুঝতে পেরে রণবীর বলল, আপনার এই বাড়িতে আসাটা খুব দরকার ছিল। 2 বছর ধরে আমি একটা প্রশ্নের উত্তর খুঁজছি। পৃথা আর পার্থিবকে দেখে মালিনী দেবী
কেঁদে উঠলেন। পৃথার কাছে গিয়ে হাত দুটো ধরে বললেন, আমায় ক্ষমা করে দাও মা, আমার জন্য আজ এই অবস্থা। আমি সব শেষ করে দিয়েছি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তুমি কবিরের জীবনে এসে যদি ওর আর আমার মধ্যে সম্পর্ক নষ্ট করে দাও। আমি তো ওকে জন্ম দিইনি, কিন্তু কোনোদিন রণবীরের চেয়ে আলাদা করে দেখিনি ওকে। আমি অন্যায় করেছি, তার শাস্তি আমি পাচ্ছি। পার্থিবকে ঘরের এক জায়গায় বসিয়ে রণবীর এসে বলল, দুজনে যখন একসাথেই আছো, আরও একটা সত্যি দুজনে জানা দরকার। সেদিন রাতে গাড়িটা দাদা নয়, আমি চালাচ্ছিলাম। সোহম ভুল সাইডে গাড়ি চালিয়ে নিয়ে আসছিল। দাদা আর আমি বুঝতে পারিনি এমন হয়ে যাবে বলে। ঘটনাটা ঘটার পর দাদা যখন পৃথাকে হসপিটালে ভর্তি করে চলে আসে, তখনই বলেছিল কেউ কোনোদিন যেন জানতে না পারে এই সত্যিটা। সবাই জানবে গাড়িটা দাদা চালাচ্ছিল। পৃথা ধীরে ধীরে বলল, উনি এখন কোথায়? রণবীর বলল, নিয়ে যাব আমি আপনাদের। গাড়িতে মালিনী দেবী পার্থিব আর পৃথাকে চাপিয়ে নিয়ে এসে গাড়ি থামলো পৃথার বাড়ির কাছে। পৃথা একটু অবাক হয়ে বলল, এখানে কেন? রণবীর বলল, এই নিন চাবি, ভেতরে গিয়ে দেখুন। পৃথা চাবি খুলে বাড়ির ভেতরে গেল। আজও এই বাড়ির দেওয়ালে অনেক ছবি পৃথার পার্থিবের। যেখানে যা ছিল সব একই জায়গায় আছে। আরও একটু ভিতরে গিয়ে পৃথা চমকে গেল। কবিরের একই অবস্থা, সামনের চেয়ারে বসে আছে। পৃথাকে দেখেও সে নির্বাক। কাছে গিয়ে বসল পৃথা। সে তো কবিরের এমন অবস্থা কোনোদিন কল্পনা করেনি। কেঁদে ফেলল পৃথা। কবির ধীরে ধীরে বলল, বড় অবেলায় এলে তুমি। পৃথা বলল, আপনি একদিন বলেছিলেন আপনার মৃত্যুর পর 7 মিনিট যখন আপনার ব্রেন সচল থাকবে, সেই 7 মিনিট আমাদের বৃষ্টি ভেজার মুহূর্তগুলো থাকবে। কিন্তু আমি শুধু সেই 7 মিনিট না, আপনার সাথে আমার বাকি জীবনটা থাকতে চাই। হ্যাঁ, অনেকটা অবেলায় এসেছি, কিন্তু আর হারিয়ে যাব না আমি। কবির বলল, তুমি তো কথা রাখোনি। পার্থিবকে আমার থেকে আলাদা করেছো, সবটা জেনেও বিচ্ছিরিভাবে আমায় ছেড়ে গেছো। পৃথা অঝরে কেঁদে যাচ্ছে আর বলছে, আর কোথাও যাব না আমি, পার্থিবও থাকবে। কিছুক্ষণ পর পার্থিব এসে বসলো কবিরের কাছে। তারপর বলল, আমার বন্ধুদের বাবারা স্কুলে বন্ধুদের আনতে যায়, আমি কখনো এমন বায়না করব না। ভালো ছেলে হয়ে থাকবো, শুধু তোমার কাছে থাকবো। আমি আর কোথাও যাব না। এই প্রথম কবির পার্থিবকে জড়িয়ে ধরে কাঁদলো। রণবীর আর মালিনী দেবী এসে বললেন, এবার বাড়ি চল, ফ্যামিলি এখন কমপ্লিট। মালিনী দেবী নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন। ধীরে ধীরে উঠে দাঁড়ালো কবির। অ্যাক্সিডেন্টের পর হাত আর পা ভেঙেছিল কবিরের। এই ঘরের দেওয়াল ধরে ধরে আবার চলা শুরু করেছিল। পৃথার পার্থিবের অনেক স্মৃতি ছিল এই ঘরে। ওদের গন্ধ পেত এখানে। তার বিশ্বাস ছিল একদিন ঠিক ফিরবে ওরা। এই 2 বছর এই ঘরে নিজেকে বন্দি করে রেখেছিল। এবার তাকে বেরোতে হবে। ধীরে ধীরে পৃথার পার্থিবের হাত ধরে বেরিয়ে এলো কবির। রণবীরের এখন অনেক কাজ, দাদার বিয়ের সব প্রস্তুতি তাকেই যে নিতে হবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।